সন্দীপের আত্মকথা। যেটুকু আমার ভাগে এসে পড়েছে সেটুকুই আমার। একথা অক্ষমেরা বলে আর দুর্বলেরা শোনে। যা আমি কেড়ে নিতে পারি সেইটাই যথার্থ আমার, এই হলো সমস্ত জগতের শিক্ষা। দেশে আপনা আপনি জন্মেছি বলেই দেশ আমার নয়। দেশকে যদি যেদিন লুট করে নিয়ে জোর করে আমার করতে পারবো, সেই দিনই দেশ আমার হবে। লাভ করবার স্বাভাবিক অধিকার আছে বলেই লোভ করা স্বাভাবিক। কোনো কারণেই কিছু থেকে বঞ্চিত হব, প্রকৃতির মধ্যে এমন বাণী নেই। মনের দিক থেকে যেটা চাচ্ছে, বাইরের দিক থেকে সেটা পেতেই হবে, প্রকৃতিতে ভিতর বাইরে এই রফাটাই সত্য। এই সত্যকে যে শিক্ষা মানতে দেয় না তাকেই আমরা বলি নীতি। এই জন্যেই নীতিকে আজ পর্যন্ত কিছুতেই মানুষ মেনে উঠতে পারছে না। যারা কাটতে জানে না, ধরতে পারে না, একটুতেই যাদের মুঠো আলগা হয়ে যায়, পৃথিবীতে সেই আধমরা এক দল লোক আছে, নীতি সেই বেচারাদের সান্ত্বনা দিক। কিন্তু যারা সমস্ত মন দিতে চাইতে পারে, সমস্ত প্রাণ দিয়ে ভোগ করতে জানে, যাদের দ্বিধা নেই, সংকোচ নেই, তারাই প্রকৃতির বরপুত্র। তাদের জন্যই প্রকৃতি যা কিছু সুন্দর, যা কিছু দামি সাজিয়ে রেখেছে। তারাই নদী সাঁতরে আসবে, পাঁচিল ডিঙিয়ে পড়বে, দরজা লাথিয়ে ভাঙবে, পাবার যোগ্য জিনিস ছিনিয়ে কেড়ে নিয়ে চলে যাবে। এতেই যথার্থ আনন্দ, এতেই দামি জিনিসের দাম। প্রকৃতি আত্মসমর্পণ করবে, কিন্তু সে দস্যুর কাছে। কেননা চাওয়ার জোর, নেওয়ার জোর, পাওয়ার জোর সে ভোগ করতে ভালোবাসে। তাই আধমরা তপস্বীর হাড় বের করা গলায় সে আপনার বসন্ত ফুলের স্বয়ংবরের মালা পরতে চায় না। নহবতখানায় রোশন চৌকি বাজছে, লগ্ন বই যায় যে মন উদাস হয়ে গেল। বর কে? আমিই বর। যে মশাল জ্বালিয়ে এসে পড়তে পারে, বরের আসন তারই। প্রকৃতির বর আসে অনাহত। লজ্জা? না, আমি লজ্জা করি না। যা দরকার আমি তা চেয়ে নিই, না চেয়েও নিই। লজ্জা করে যারা নেবার যোগ্য জিনিস নিলে না, তারা সেই না নেবার দুঃখটাকে চাপা দেবার জন্যই লজ্জাটাকে বড় নাম দেয়। এই যে পৃথিবীতে আমরা এসেছি, এ হচ্ছে রিয়ালিটির পৃথিবী। কতগুলো বড় কথায় নিজেকে ফাঁকি দিয়ে খালি পেটে খালি হাতে যে মানুষ এই বস্তুর হাট থেকে চলে গেল, সে কেন এই শক্ত মাটির পৃথিবীতে জন্মেছিল? আসমানে আকাশ কুসুমের কুঞ্জ বনে কতগুলো মিট বুলির বাধা টানে বাঁশি বাজাবার জন্যে ধর্মবিলাসী বাবুর দলের কাছ থেকে তারা বায়না নিয়েছিল নাকি? আমার সে বাঁশি বুলিতেও দরকার নেই, আমার সে আকাশ কুসুমেও পেট ভরবে না। আমি যা চাই, তা আমি খুবই চাই, তা আমি দুই হাতে করে চটকাবো, দুই পায়ে করে দোলবো, সমস্ত গায়ে তা মাখবো, সমস্ত পেট ভরে তা খাবো। চাইতে আমার লজ্জা নেই, পেতে আমার সংকোচ নেই। যারা নীতির উপবাসে শুকিয়ে শুকিয়ে অনেককালের পরিত্যক্ত খাটিয়ার ছাড় পোকার মতো একেবারে পাতলা সাদা হয়ে গেছে, তাদের চিঁচি গলার ভর্ৎসনা আমার কানে পৌঁছবে না। লুকোচুরি করতে আমি চাইনি, কেননা তাতে কাপুরুষতা আছে। কিন্তু দরকার হলে যদি করতে না পারি, তবে সেও কাপুরুষতা। তুমি যা চাও তা তুমি দেয়াল গেঁথে রাখতে চাও, সুতরাং আমি যা চাই তা আমি শীত কেটে নিতে চাই। তোমার লোভ আছে, তাই তুমি দেয়াল গাঁথো। আমার লোভ আছে, তাই আমি শীত কাটি। তুমি যদি কাল করো, আমি কৌশল করব। এগুলোই হচ্ছে প্রকৃতির বাস্তব কথা। এই কথাগুলোর উপরেই পৃথিবীর রাজ্য সাম্রাজ্য, পৃথিবীর বড় বড় কাণ্ড কারখানা চলছে। আর যেসব অবতার স্বর্গ থেকে নেমে এসে সেইখানকার ভাষায় কথা কইতে থাকেন, তাদের কথা বাস্তব নয়। সেই জন্য এত চিৎকারে সেসব কথা কেবলমাত্র দুর্বলদের ঘরের কোণে স্থান পায়। যারা সবল হয়ে পৃথিবী শাসন করে, তারা সেসব কথা মানতে পারে না। কেননা মানতে গেলেই বলক্ষয় হয়, তার কারণ কথাগুলো সত্যই নয়। যারা এই কথা বুঝতে দ্বিধা করে না, মানতে লজ্জা করে না, তারাই কৃতকার্য হলো। আর যে হতভাগারা একদিকে প্রকৃতি আর একদিকে অবতারের উৎপাতে বাস্তব অবাস্তব দু নৌকায় পা দিয়ে দুলে মরছে, তারা না পারে এগোতে, না পারে বাঁচতে।
একদল মানুষ বাঁচবে না বলে প্রতিজ্ঞা করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। সূর্যাস্তকালের আকাশের মতো মুমূর্ষতার একটা সৌন্দর্য আছে, তারা তাই দেখে মুগ্ধ। আমাদের নিখিলে সেই জাতের জীব, ওকে নির্জীব বললেই হয়। আর 4 বছর আগে ওর সঙ্গে আমার এই নিয়ে একদিন ঘোর তর্ক হয়ে গেছে। ও আমাকে বলে জোর না হলে কিছু পাওয়া যায় না। সে কথা মানি, কিন্তু কাকে জোর বলো, আর কোন দিক থেকে পেতে হবে তাই নিয়ে তর্ক। আমার জোর ত্যাগের দিক দিয়ে জোর। আমি বললুম, অর্থাৎ লোকসানের নেশায় তুমি একেবারে মরিয়া হয়ে উঠেছ। নিখিলেশ বললে, হ্যাঁ, ডিমের ভেতরকার পাখি যেমন তার ডিমের খোলাটাকে লোকসান করবার জন্য মরিয়া হয়ে ওঠে। খেলাটা খুব বাস্তব জিনিস বটে, তার বদলে সে পায় হাওয়া, পায় আলো। তোমাদের মতে সে বোধ হয় ঠকে। নিখিলেশ এইরকম রূপক দিয়ে কথা কয়, তারপরে আর তাকে বোঝানো শক্ত যে তৎসত্ত্বেও সেগুলো কেবলমাত্র কথা, সে সত্য নয়। তা বেশ, ও এইরকম রূপক নিয়েই সুখে থাকে তো থাক। আমরা পৃথিবীর মাংসাশী জীব। আমাদের দাঁত আছে, নখ আছে, আমরা দৌড়াতে পারি, ধরতে পারি, ছিঁড়তে পারি। আমাদের সকালবেলায় ঘাস খেয়ে সন্ধ্যা পর্যন্ত তারই রোমন্থনে দিন কাটাতে পারিনি। অতএব এই পৃথিবীতে আমাদের খাদ্যের যে ব্যবস্থা আছে, তোমরা রূপকওয়ালার দল তার দরজা আগলে থাকলে আমরা মানতে পারবো না। হয় চুরি করব, নয় ডাকাতি করব, নইলে যে আমাদের প্রাণ বাঁচবে না। আমরা তো মৃত্যুর প্রেমে মুগ্ধ হয়ে পদ্মপাতার উপর শুয়ে শুয়ে দশম দশায় প্রাণ ত্যাগ করতে রাজি নই। তাই এতে আমাদের বৈষ্ণব বাবাজিরা যতই দুঃখিত হন না কেন, আমার এই কথাগুলোকে সবাই বলবে ও তোমার মতো একটা। তার কারণ পৃথিবীতে যারা সন্দীপবাবু আমার সঙ্গে মতে মিলতেন না। আমি তার সঙ্গে তর্ক করতুম না, কিন্তু তার 2 দিন পরে সকালে যেন ঘুম থেকে উঠেই তিনি একটা আলো দেখতে পেতেন, এবং তখনই আমাকে ডাকিয়ে এনে বলতেন, দেখুন, সেদিন আপনি যা বলেছিলেন সেটাই সত্য, আমার সমস্ত তর্ক ভুল। একদিন বলতেন, আপনার যে পরামর্শটি নিইনি সেটাতেই আমি ঠকেছি। আচ্ছা, এই রহস্যটা কি, আমাকে বুঝিয়ে দিতে পারেন? ক্রমেই আমার বিশ্বাস পাকা হতে লাগলো যে সেদিন সমস্ত দেশে যা কিছু কাজ চলছিল তার মূলে ছিলেন সন্দীপবাবু, আর তারও মূলে ছিল এক সামান্য স্ত্রীলোকের সহজ বুদ্ধি। প্রকাণ্ড একটা দায়িত্বের গৌরবে আমার মন ভরে উঠল। আমাদের এই সমস্ত পরামর্শের মধ্যে আমার স্বামীর কোনো স্থান ছিল না। দাদা যেমন আপনার নাবালক ভাইটিকে খুবই ভালোবাসে, অথচ কাজে কর্মে তার বুদ্ধির উপর কোনো ভরসা রাখে না, সন্দীপবাবু আমার স্বামীর সম্বন্ধে সেই রকম ভাবটা প্রকাশ করতেন। আমার স্বামী যে এসব বিষয়ে একেবারে ছেলে মানুষের মতো, তার বুদ্ধি বিবেচনা একেবারে উল্টো রকম, একথা সন্দীপবাবু যেন খুব গভীর স্নেহের সঙ্গে হাসতে হাসতে বলতেন। আমার স্বামীর এই সমস্ত অদ্ভুত মত ও বুদ্ধি বিপর্যয়ের মধ্যে এমন একটি মজার রস আছে, যেন সেই জন্যই সন্দীপবাবু তাকে আরও বেশি করে ভালোবাসতেন। তাই তিনি নিরতিশয় স্নেহের সঙ্গেই আমার স্বামীকে দেশের সমস্ত দায় থেকে একেবারে রেহাই দিয়েছিলেন। প্রকৃতির ডাক্তারিতে ব্যথা অসাড় করবার অনেক ওষুধ আছে। যখন কোনো একটা গভীর সম্বন্ধের নাড়ি কাটা পড়তে থাকে, তখন ভিতরে ভিতরে কখন যে ওই ঔষধের যোগান ঘটে তা কেউ জানতে পারে না। অবশেষে একদিন জেগে উঠে দেখা যায় মস্ত একটা ব্যবচ্ছেদ ঘটে গেছে। আমার জীবনের সবচেয়ে বড় সম্বন্ধের মধ্যে যখন ছুরি চলছিল, তখন আমার মন এমন একটা তীব্র আবেগের গ্যাসে আগাগোড়া আচ্ছন্ন হয়ে রইল যে আমি টেরই পেলুম না কত বড় নিষ্ঠুর একটা কাণ্ড ঘটেছে। এই বুঝি মেয়েদেরই স্বভাব, তাদের হৃদয়াবেগ যখন একদিকে প্রবল হয়ে জেগে ওঠে, অন্যদিকে তাদের আর কিছুই সার থাকে না। এই জন্যই আমরা প্রলয়ং করি, আমরা আমাদের অন্ধ প্রকৃতি দিয়ে প্রলয় করি। কেবলমাত্র বুদ্ধি দিয়ে নয়, আমরা নদীর মতো কুলের মধ্যে দিয়ে যখন বয়ে যাই, তখন আমাদের সমস্ত দিয়ে আমরা পালন করি। যখন কুল ছাপিয়ে বইতে থাকি, তখন আমাদের সমস্ত দিয়ে আমরা বিনাশ করি। সন্দীপের আত্মকথা।
আমি বুঝতে পারছি একটা গোলমাল বেঁধেছে। সেদিন তার একটু পরিচয় পাওয়া গেল। নিখিলেশের বৈঠকখানার ঘরটা আমি আসার পর থেকে সদর ও অন্দরে মিশিয়ে একটা উভচর জাতীয় পদার্থ হয়ে দাঁড়িয়েছিল। সেখানে বাইরের থেকে আমার অধিকার ছিল, ভিতরের থেকে মক্ষীর বাধা ছিল না। আমাদের এই অধিকার যদি আমরা কিছু কিছু হাতে রেখে বয়ে বসে ভোগ করতুম, তাহলে হয়তো লোকের একরকম সয়ে যেত। কিন্তু বাঁধ যখন প্রথম ভাঙে, তখনই জলের তোড়টা হয় বেশি। বৈঠকখানা ঘরে আমাদের সভাটা এমনই জোরে চলতে লাগলো যে আর কোনো কথা মনেই রইল না। বৈঠকখানা ঘরে যখন মক্ষী আসে, আমার ঘর থেকে আমি একরকম করে টের পাই। খানিকটা বালা চুরি, খানিকটা এটা ওটা শব্দ পাওয়া যায়। ঘরের দরজাটা বোধ করি সে একটু অনাবশ্যক জোরে ঘা দিয়েই খোলে। তারপরে বইয়ের আলমারির কাঁচের পাল্লাটা একটু আট আছে, সেটা টেনে খুলতে গেলে যথেষ্ট শব্দ হয়ে ওঠে। বৈঠকখানায় এসে দেখি দরজার দিকে পিছন করে মক্ষী শেলফ থেকে মনের মতো বই বাছাই করতে অত্যন্ত বেশি মনোযোগী। তখন তাকে এই দুরূহ কাজে সাহায্য করবার প্রস্তাব করতেই সে চমকে উঠে আপত্তি করে। তারপরে অন্য প্রসঙ্গ উঠে পড়ে। সেদিন বৃহস্পতিবারের বারবেলায় পূর্বোক্ত রকমের শব্দ লক্ষ্য করেই ঘর থেকে রওনা হয়েছিল। পথের মাঝখানে বারান্দায় দেখি এক দারোয়ান খাড়া। তার প্রতি ভ্রুক্ষেপ না করেই আমি চলেছিলাম। এমন সময় সে পথ আঁকলে বললে, বাবু, ওদিকে যাবেন না। যাব না কেন? বৈঠকখানা ঘরে রানীমা আছেন। আচ্ছা, তোমার রানীমাকে খবর দাও যে সন্দীপবাবু দেখা করতে চান। না, সে হবে না, হুকুম নেই। ভারী রাগ হলো, গলা একটু চড়িয়ে বললুম, আমি হুকুম করছি, তুমি জিজ্ঞাসা করে এসো। গতিক দেখে দারোয়ান একটু থমকে গেল। তখন আমি তাকে পাশে ঠেলে ঘরের দিকে এগুলুম। যখন প্রায় দরজার কাছ বরাবর পৌঁছেছি, এমন সময় তাড়াতাড়ি সে কর্তব্য পালন করবার জন্যে ছুটে এসে আমার হাত চেপে ধরে বললে, বাবু, যাবেন না। কি? আমার গায়ে হাত? আমি হাত ছিনিয়ে নিয়ে তার গালে এক চড় কষিয়ে দিলুম। এমন সময় মক্ষী ঘর থেকে বেরিয়ে এসেই দেখে দারোয়ান আমাকে অপমান করবার উপক্রম করছে। তার সেই মূর্তি আমি কখনো ভুলব না। মক্ষী যে সুন্দরী সেটা আমার আবিষ্কার। আমাদের দেশে অধিকাংশ লোক ওর দিকে তাকাবে না। লম্বা ছিপছিপে করণ, যাকে আমাদের রূপরসজ্ঞ লোকেরা নিন্দে করে বলে ঢেঙা, ওর ওই লম্বা গড়নটি আমাকে মুগ্ধ করে, যেন প্রাণের ফোয়ারার ধারা সৃষ্টিকর্তার হৃদয় গুহা থেকে বেগে উপরের দিকে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ওর রং শ্যামলা, কিন্তু সে যে ইস্পাতের তলোয়ারের মতো শ্যামলা। কি তেজ আর কি ধার! সেই তেজ সেদিন ওর সমেত মুখে চোখে ঝিকমিক করে উঠল। চৌকাঠের উপর দাঁড়িয়ে তর্জনী তুলে রানী বললে, ননকু, চলে যাও। আমি বললুম, আপনি রাগ করবেন না, নিষেধ যখন আছে তখন আমিই চলে যাচ্ছি। মক্ষী কম্পিত স্বরে বললে, না, আপনি যাবেন না, ঘরে আসুন। এ তো অনুরোধ নয়, এ হুকুম। আমি ঘরে এসে চৌকিতে বসে একটা হাত পাখা নিয়ে হাওয়া খেতে লাগলুম। মক্ষী একটা কাগজের টুকরোয় পেন্সিল দিয়ে কি লিখে বেহারাকে ডেকে বললে, বাবুকে দিয়ে এসো। আমি বললুম, আমাকে মাফ করবেন, ধৈর্য রাখতে পারিনি, দারোয়ানটাকে মেরেছি। মক্ষী বললে, বেশ করেছেন, কিন্তু ও বেচারার কোনো দোষ নেই, ও তো কর্তব্য পালন করেছে। এমন সময় নিখিল ঘরে ঢুকলো। আমি দ্রুত চৌকি থেকে উঠে তার দিকে পিঠ করে জানালার কাছে গিয়ে দাঁড়ালুম। মক্ষী নিখিলকে বললে, আজ ননকু দারোয়ান সন্দীপবাবুকে অপমান করেছে। নিখিল এমনি ভালো মানুষের মতো আশ্চর্য হয়ে বললে, কেন? যে আমি আর থাকতে পারলুম না? মুখ ফিরিয়ে তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকালুম। ভাবলুম, সাধুলোকের সত্যের বড়াই স্ত্রীর কাছে টেকে না, যদি তেমন স্ত্রী হয়। মক্ষী বললে, সন্দীপবাবু বৈঠকখানায় আসছিলেন। সে ওর পথ আটক করে বললে, হুকুম নেই। নিখিল জিজ্ঞাসা করলে, কার হুকুম নেই? মক্ষী বললে, তা কেমন করে বলবো? রাগে ক্ষোভে
মক্ষীর চোখ দিয়ে জল পড়ে পড়ে আর কি। দারোয়ানকে নিখিল ডেকে পাঠালে। সে বললে, হুজুর, আমার তো কসুর নেই, হুকুম তামিল করেছি। কার হুকুম? বড় রানীমা, মেজ রানীমা আমাকে ডেকে বলে দিয়েছেন। ক্ষণকালের জন্যে সবাই আমরা চুপ করে রইলুম। দারোয়ান চলে গেলে মক্ষী বললে, ননকুকে ছাড়িয়ে দিতে হবে। নিখিল চুপ করে রইল। আমি বুঝলুম ওর ন্যায়বুদ্ধিতে খটকা লাগলো। ওর খটকার আর অন্ত নেই, কিন্তু বড় শক্ত সমস্যা। সোজা মেয়ে তো নয়। ননকুকে ছাড়ানোর উপলক্ষে জায়েদের উপর অপমানের শোধ তোলা চাই। নিখিল চুপ করেই রইল। তখন মক্ষীর চোখ দিয়ে আগুন ঠিকতে পড়তে লাগলো। নিখিলের ভালো মানুষের পরে তার ঘৃণার আর অন্ত রইল না। নিখিল কোনো কথা না বলে উঠে ঘর থেকে চলে গেল। পরদিন সেই দারোয়ানকে দেখা গেল না। খবর নিয়ে শুনলুম তাকে নিখিল মফস্বলের কোন কাজে নিযুক্ত করে পাঠিয়েছে। দারোয়ানজির তাতে লাভ বই ক্ষতি হয়নি। এইটুকুর ভিতরে নেপথ্যে কত ঝড় বয়ে গেছে সে তো আভাসে বুঝতে পারছি। বারে বারে কেবল এই কথাই মনে হয়, নিখিল অদ্ভুত মানুষ, একেবারে সৃষ্টি ছাড়া। এর ফল হলো এই যে এরপরে কিছুদিন মক্ষী রোজই বৈঠকখানায় এসে বেহারাকে দিয়ে আমাকে ডাকিয়ে এনে আলাপ করতে আরম্ভ করলে। কোনো রকম প্রয়োজনের কিংবা আকস্মিকতার ছুতোটুকু পর্যন্ত রাখলে না। এমনি করেই ভাবভঙ্গি ক্রমে, আকার ইঙ্গিতে অস্পষ্ট ক্রমে স্পষ্টতায় জমে উঠতে থাকে। এ যে ঘরের বউ, বাইরের পুরুষের পক্ষে একেবারে নক্ষত্রলোকের মানুষ। এখানে কোনো বাধা পথ নেই। এই পথহীন শূন্যের ভিতর দিয়ে ক্রমে ক্রমে টানাটানি, জানাজানি অদৃশ্য হাওয়ায় সংস্কারের পর্দায় একটার পর আরেকটা উড়িয়ে দিয়ে কোন এক সময় একেবারে উলঙ্গ প্রকৃতির মাঝখানে এসে পৌঁছানো। সত্যের এ এক আশ্চর্য জয়যাত্রা। সত্য নয় তো কি, স্ত্রী পুরুষের পরস্পরের যে মিলের টান, সেটা হলো একটা বাস্তব জিনিস। ধুলোর কণা থেকে আরম্ভ করে আকাশের তারা পর্যন্ত জগতের সমস্ত বস্তুপুঞ্জ তার পক্ষে। আর মানুষ তাকে কতগুলো বচন দিয়ে আড়ালে রাখতে চায়। তাকে ঘর গড়া বিধিনিষেধ দিয়ে নিজের ঘরের জিনিস করে বানাতে বসেছে, যেন সৌরজগৎকে গলিয়ে জামাইয়ের জন্যে ঘড়ির চেন করবার ফরমাস। তারপরে বাস্তব যেদিন বস্তুর ডাক শুনে জেগে ওঠে, মানুষের সমস্ত কথার ফাঁকি এক মুহূর্তেই উড়িয়ে পুড়িয়ে আপনার জায়গায় এসে দাঁড়ায়, তখন ধর্ম বলো, বিশ্বাস বলো, কেউ কি তাকে ঠেকাতে পারে? তখন কত ধিক্কার, কত হাহাকার, কত শাসন, কিন্তু ঝড়ের সঙ্গে ঝগড়া করবে কি শুধু মুখের কথায়? সে তো জবাব দেয় না, সে শুধু নাড়া দেয়। সে যে বাস্তব। তাই চোখের সামনে সত্যের এই প্রত্যক্ষ প্রকাশ দেখতে আমার ভারী চমৎকার লাগছে। কত লজ্জা, কত ভয়, কত দ্বিধা। তাই যদি না থাকবে, তবে সত্যের রস রইল কি? এই যে পা কাঁপতে থাকা, এই যে থেকে থেকে মুখ ফেরানো, এ বড় মিষ্টি। আর এই ছলনা শুধু অন্যকে নয়, নিজেকে। বাস্তবকে যখন অবাস্তবের সঙ্গে লড়াই করতে হয়, তখন ছলনা তার প্রধান অস্ত্র। কেননা বস্তুকে তার শত্রুপক্ষ লজ্জা দিয়ে বলে, তুমি স্থূল। তাই হয় তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে নয়, মায়া আবরণ পরে বেড়াতে হয়। যেরকম অবস্থা, তাতে সে জোর করে বলতে পারে না যে হ্যাঁ আমি স্থূল, কেননা আমি সত্য, আমি মাংস, আমি প্রবৃত্তি, আমি ক্ষুধা, নির্লজ্জ, নির্দয়। যেমন নির্লজ্জ নির্দয় সেই প্রচণ্ড পাথর বা বৃষ্টির ধারায় পাহাড়ের উপর থেকে লোকালয়ের মাথার উপরে গড়িয়ে এসে পড়ে। তারপরে সে বাঁচুক আর মরুক, আমি সমস্তই দেখতে পাচ্ছি। ওই যে পর্দা উড়ে উড়ে পড়ছে, ওই যে দেখতে পাচ্ছি প্রলয়ের রাস্তায় যাত্রার সাজসজ্জা চলছে। ওই যে লাল ফিতেটুকু ছোট্ট এতটুকু রাশি রাশি ঘষা চুলের ভিতর থেকে একটুখানি দেখা যাচ্ছে। ও যে কালবৈশাখীর লোলুপ জিভা, কামনার গোপন উদ্দীপনায় রাঙা। ওই যে পাড়ের এতটুকু ভঙ্গি, ওই যে জ্যাকেটের এতটুকু ইঙ্গিত, আমি যে স্পষ্ট অনুভব করছি তার উত্তাপ। অথচ এইসব আয়োজন অনেকটা অগোচরে হচ্ছে, এবং অগোচরে থাকছে। যে করছে সেও সম্পূর্ণ জানে না। কেন জানে না? তার কারণ মানুষ বরাবর বাস্তবকে ঢাকা দিয়ে
বাস্তবকে স্পষ্ট করে জানবার এবং মানবার উপায় নিজের হাতে নষ্ট করেছে। বাস্তবকে মানুষ লজ্জা করে, তাই মানুষের তৈরি রাশি রাশি ঢাকাঢুকির ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে নিজের কাজ করতে হয়। এই জন্য তার গতিবিধি জানতে পারিনি। অবশেষে হঠাৎ যখন সে একেবারে ঘাড়ের উপরে এসে পড়ে, তখন তাকে আর অস্বীকার করবার জো থাকে না। মানুষ তাকে শয়তান বলে বদনাম দিয়ে তাড়াতে চেয়েছে। এই জন্যেই সাপের মূর্তি ধরে স্বর্গদানে সে লুকিয়ে প্রবেশ করে, আর কানে কানে কথা দিয়ে কথা কয়েই মানবপ্রেয়সীর চোখ ফুটিয়ে দিয়ে তাকে বিদ্রোহী করে তোলে। তারপর থেকে আর আরাম নেই, তারপরে মরণ আর কি। আমি বস্তুতন্ত্র, উলঙ্গ বাস্তব আজ ভাবুকতার জেলখানা ভেঙে আলোকের মধ্যে বেরিয়ে আসছে। এর পদে পদেই আমার আনন্দ ঘনিয়ে উঠেছে। যা চাই সে খুব কাছে আসবে, তাকে মোটা করে পাবো, তাকে শক্ত করে ধরবো, তাকে কিছুতেই ছাড়বো না। মাঝখানে যা কিছু আছে তা ভেঙে চুরমার হয়ে ধুলোয় লুটোবে, হাওয়ায় উড়বে। এই আনন্দ, এই তো আনন্দ, এই তো বাস্তবের তাণ্ডব নৃত্য। তারপরে মরণ, বাচন, ভালো মন্দ, সুখ দুঃখ তুচ্ছ, তুচ্ছ তুচ্ছ। আমার মক্ষীরানী স্বপ্নের ঘোরেই চলেছে। সে জানে না কোন পথে চলেছে। সময় আসবার আগেই তাকে হঠাৎ জানিয়ে তার ঘুম ভাঙিয়ে দেওয়া নিরাপদ নয়। আমি যে কিছুই লক্ষ্য করি নে, এইটে জানানোই ভালো। সেদিন আমি যখন খাচ্ছিলুম, মক্ষীরানী আমার মুখের দিকে একরকম করে তাকিয়েছিল, একেবারে ভুলে গিয়েছিল এই চেয়ে থাকার অর্থটা কী। আমি হঠাৎ এক সময় তার চোখের দিকে চোখ তুলতেই তার মুখ লাল হয়ে উঠল। চোখ অন্যদিকে ফিরিয়ে নিলে আমি বললুম, আপনি আমার খাওয়া দেখে একেবারে অবাক হয়ে গেছেন। অনেক জিনিস লুকিয়ে রাখতে পারি, কিন্তু আমার ওই লোভটা পদে পদে ধরা পড়ে। তা দেখুন, আমি যখন নিজের হয়ে লজ্জা করি নে, তখন আপনি আমার হয়ে লজ্জা করবেন না। সে ঘাড় বেঁকে আরও লাল হয়ে উঠে বলতে লাগলো, না না, আপনি। আমি বললুম, আমি জানি লোভী মানুষকে মেয়েরা ভালোবাসে, ওই লোভের উপর দিয়েই তো মেয়েরা তাদের জয় করে। আমি লোভী, তাই বরাবর মেয়েদের কাছ থেকে আদর পেয়ে আজ আমার এমন দশা হয়েছে যে আর লজ্জার লেশমাত্র নেই। অতএব আপনি একদৃষ্টে অবাক হয়ে আমার খাওয়া দেখুন না। আমি কিচ্ছু কেয়ার করি নে। এই ডাঁটাগুলির প্রত্যেকটিকে চিবিয়ে একেবারে নিঃশব্দ করে ফেলে দেব, তবে ছাড়ব। এই আমার স্বভাব। আমি কিছুদিন আগে আজকালকার দিনের একখানি ইংরেজি বই পড়ছিলাম। তাতে স্ত্রী পুরুষের মিলননীতি সম্বন্ধে খুব স্পষ্ট স্পষ্ট বাস্তব কথা আছে। সেইটে আমি ওদের বৈঠকখানায় ফেলে গিয়েছিলাম। একদিন দুপুরবেলায় আমি কী জন্যে সেই ঘরে ঢুকেই দেখি মক্ষীরানী সেই বইটা হাতে করে নিয়ে পড়ছে। পায়ের শব্দ পেয়েই তাড়াতাড়ি সেটার উপর আরেকটা বই চাপা দিয়ে উঠে পড়ল। যে বইটা চাপা দিল সেটা লংফেলোর কবিতা। আমি বললুম, দেখুন, আপনারা কবিতার বই পড়তে লজ্জা পান কেন আমি কিছুই বুঝতে পারিনি। লজ্জা পাওয়ার কথা পুরুষের, কেননা আমরা কেউ বা অ্যাটর্নি, কেউ বা ইঞ্জিনিয়ার। আমাদের যদি কবিতা পড়তেই হয়, তাহলে অর্ধেক রাত্রে দরজা বন্ধ করে পড়া উচিত। কবিতার সঙ্গেই তো আপনাদের আগাগোড়া মিল। যে বিধাতা আপনাদের সৃষ্টি করেছেন, তিনি যে গীতিকবি। জয়দেব তারই পায়ের কাছে বসে ললিত লবঙ্গ লতায় হাত পাকিয়েছেন। মক্ষীরানী কোনো জবাব না দিয়ে হেসে লাল হয়ে চলে যাবার উদ্যোগ করতে আমি বললুম, না, সে হবে না। আপনি বসে বসে পড়ুন। আমি একখানা বই ফেলে গিয়েছিলাম, সেটা নিয়েই দৌড় দিচ্ছি। আমার বইখানা টেবিল থেকে তুলে নিলুম। বললুম, ভাগ্যে এ বই আপনার হাতে পড়েনি, তাহলে আপনি হয়তো আমাকে মারতে আসতেন। মক্ষী বললে, কেন? আমি বললুম, কেননা এ কবিতার বই নয়। এতে যা আছে সে একেবারে মানুষের মোটা কথা, খুব মোটা করে বলা, কোনো রকম চাতুরি নেই। আমার খুব ইচ্ছে ছিল এ বইটা নিখিল পড়ে। একটুখানি ভ্রুকুঞ্চিত করে মক্ষী বললে, কেন বলুন দেখি? আমি বললুম, ও যে পুরুষ মানুষ, আমাদেরই দলের লোক। এই স্থূল জগৎটাকে ও কেবলই ঝাপসা করে দেখতে চায়, সেই জন্যই ওর সঙ্গে আমার ঝগড়া বাঁধে। আপনি তো দেখছেন, সেই জন্যই আমাদের স্বদেশী ব্যাপারটাকে ও লংফেলোর কবিতার মতো ঠাউরেছে, যেন ফি কথায় মধুর ছন্দ বাঁচিয়ে চলতে হবে, এই রকম ওর মতলব। আমরা গদ্যের
গদা নিয়ে বেড়াই। আমরা ছন্দ ভাঙার দল। মক্ষী বললে, স্বদেশীর সঙ্গে এই বইটার যোগ কী? আমি বললুম, আপনি পড়ে দেখলেই বুঝতে পারবেন। কি স্বদেশ কি অন্য সব বিষয়ে নিখিল বানানো কথা নিয়ে চলতে চায়। তাই পদে পদে মানুষের যেটা স্বভাব তারই সঙ্গে ওর ঠোকাঠুকি বাঁধে। তখন ও স্বভাবকে গাল দিতে থাকে। কিছুতেই এই কথাটা ও মানতে চায় না যে কথা তৈরি হওয়ার বহু আগেই আমাদের স্বভাব তৈরি হয়ে গেছে। কথা থেমে যাবার বহু পরেও আমাদের স্বভাব বেঁচে থাকবে। মক্ষী খানিকক্ষণ চুপ করে রইল। তারপরে গম্ভীরভাবে বললে, স্বভাবের চেয়ে বড় হতে চাওয়াটাই কি আমাদের স্বভাব নয়? আমি মনে মনে হাসলুম। ওগো, ও রানী, এ তোমার আপন বলি নয়, এই নিখিলেশের কাছে শেখা। তুমি সম্পূর্ণ সুস্থ প্রকৃতস্থ মানুষ, স্বভাবের রসে দিব্যি টসটস করছো। যেমনই স্বভাবের ডাক শুনেছ, অমনি তোমার সমস্ত রক্ত মাংস সাড়া দিতে শুরু করেছে। এতদিন এরা তোমার কানে যে মন্ত্র দিয়েছে, সেই মায়া মন্ত্র জালে তোমাকে ধরে রাখতে পারবে কেন? তুমি যে জীবনের আগুনের তেজে শিরায় শিরায় জ্বলছ, আমি কি জানি নে? তোমাকে সাধুকতার ভিজে গামছা জড়িয়ে ঠান্ডা রাখবে আর কতদিন? আমি বললুম, পৃথিবীতে দুর্বল লোকের সংখ্যাই বেশি। তারা নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই রকমের মন্ত্র দিনরাত পৃথিবীর কানে আওড়ে আওড়ে সকল লোকের কান খারাপ করে দিচ্ছে। স্বভাব যাদের বঞ্চিত করে, কাহিল করে, তারাই অন্যের স্বভাবকে কাহিল করবার পরামর্শ দেয়। মক্ষী বললে, আমরা মেয়েরাও তো দুর্বল, দুর্বলের ষড়যন্ত্রে আমাদেরও তো যোগ দিতে হবে। আমি হেসে বললুম, কে বললে দুর্বল? পুরুষ মানুষ তোমাদের অবলা বলে, স্তুতিবাদ করে, তোমাদের লজ্জা দিয়ে দুর্বল করে রেখেছে। আমার বিশ্বাস তোমরাই সবল। তোমরা পুরুষের মন্ত্রে গড়া দুর্গ ভেঙে ভয়ঙ্করী হয়ে মুক্তি লাভ করবে। এ আমি লিখে পড়ে দিচ্ছি। বাইরেই পুরুষেরা হাঁক ডাক করে বেড়ায়, কিন্তু তাদের ভিতরটা তো দেখছ। তারা অত্যন্ত বদ্ধজীব। আজ পর্যন্ত তারাই তো নিজের হাতে শাস্ত্র করে নিজেকে বেঁধেছে। নিজের ফুয়ে এবং আগুনে মেয়েজাতকে সোনার শিকল বানিয়ে অন্তরে বাইরে আপনাকে জড়িয়েছে। এমনি করে নিজের ফাঁদে নিজেকে বাঁধবার অদ্ভুত ক্ষমতা যদি পুরুষের না থাকতো, তাহলে পুরুষকে আজ ধরে রাখতো কে? নিজের তৈরি ফাঁদই পুরুষের সবচেয়ে বড় উপাস্য দেবতা। তাকেই পুরুষ নানা রঙে রাঙিয়েছে, নানা সাজে সাজিয়েছে, নানা নামে পুজো দিয়েছে। কিন্তু মেয়েরা, তোমরা এই দেহ দিয়ে মন দিয়ে পৃথিবীতে রক্ত মাংসের বাস্তবকে চেয়েছ, বাস্তবকে জন্ম দিয়েছ, বাস্তবকে পালন করেছ। মক্ষী শিক্ষিত মেয়ে, সহজে তর্ক করতে ছাড়ে না। সে বললে, তাই যদি সত্যি হতো, তাহলে পুরুষ কি মেয়ে মানুষকে পছন্দ করতে পারতো? আমি বললুম, মেয়েরা সেই বিপদের কথা জানে। তারা জানে পুরুষ জাতটা স্বভাবত ফাঁকি ভালোবাসে। সেই জন্যে তারা পুরুষের কাছ থেকেই কথা ধার করে ফাঁকি সেজে পুরুষকে ভোলাবার চেষ্টা করে। তারা জানে খাদ্যের চেয়ে মদের দিকেই স্বভাব মাতাল পুরুষ জাতটার ঝোঁক বেশি। এই জন্যেই নানা কৌশলে নানাভাবে ভঙ্গিতে তারা নিজেকে মদ বলেই চালাতে চায়। আসলে তারা যে খাদ্য, সেটা যথাসাধ্য গোপন করে রাখে। মেয়েরা বস্তুতন্ত্র, তাদের কোনো মোহের উপকরণ দরকার করে না। পুরুষের জন্যেই তো যত রকম বেরকম মোহের আয়োজন। মেয়েরা মোহিনী হয়েছে নেহাত দায় পড়ে। মুখী বললে, তবে এ মোহ ভাঙতে চান কেন? আমি বললুম, স্বাধীনতা চাই বলে। দেশেও স্বাধীনতা চাই, মানুষের সঙ্গে সম্বন্ধেও স্বাধীনতা চাই। দেশ আমার কাছে অত্যন্ত বাস্তব। সেই জন্য আমি কোনো নীতিকথার ধোঁয়ায় তাকে এতটুকু আড়াল করে দেখতে পারবো না। আমি আমার কাছে অত্যন্ত বাস্তব, তুমি আমার কাছে অত্যন্ত বাস্তব। সেই জন্যে মাঝখানে কেবল কতগুলো কথা ছড়িয়ে মানুষের কাছে মানুষকে দুর্গম দুর্বোধ্য করে তোলার ব্যবস্থায় আমি একটুও পছন্দ করি না। আমার মনে ছিল যে লোক ঘুমোতে ঘুমোতে চলেছে, তাকে হঠাৎ চমকিয়ে দেওয়া কিছু নয়। কিন্তু আমার স্বভাবটা যে দুর্দাম, ধীরে সুস্থে চলা আমার চাল নয়। জানি যে কথা সেদিন বললাম, তার ভঙ্গিটা, তার সুরটা বড় সাহসী। জানি এরকম কথার প্রথম আঘাত কিছু দুঃসহ।
কিন্তু মেয়েদের কাছে সাহসিকেরই জয়। পুরুষরা ভালোবাসে ধোঁয়াকে আর মেয়েরা ভালোবাসে বস্তুকে। সেই জন্যেই পুরুষ পুজো করতে ছোটে তার নিজের আইডিয়ার অবতারকে, আর মেয়েরা তাদের সমস্ত অর্ঘ্য এনে হাজির করে প্রবলের পায়ের তলায়। আজকের পর্ব এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।